হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি নিয়ে এক্সপ্লেন করব সেটা 2024 সালে মুক্তি পাওয়া স্টিং মুভি। তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাওয়া যাক মুভির দিকে। শুরুতে একজন বয়স্ক মহিলাকে টিভির সামনে বসে উল বুনতে আমরা দেখতে পাই। সে তার আপন মনে বসে উল বুনতেছিল, কিন্তু হঠাৎ করে তার ভেন্টিলেশনে বিকট একটি শব্দ হয়। শব্দটি ভেন্টিলেশনের মধ্যে কিছু একটা চলাচলের শব্দ ছিল, যেটি ভেন্টিলেশনের ভিতরে এখান থেকে ওখানে দ্রুত চলে যাচ্ছে আর বিকট একটা গঙ্গানো শব্দ হচ্ছে। তাই বৃদ্ধ মহিলাটি দেরি না করে দ্রুত ইন্দুর তেলাপোকা মারার কোম্পানিতে ফোন দেয়। এখানে তার ব্যবহারে আমরা বুঝতে পারি সে আসলে সবকিছু ভুলে যায়, সে তার নিজের ঠিকানাটাও লিখে রেখেছে। তো ওপাশ থেকে ফ্রাঙ্ক নামক একজন জিজ্ঞাসা করে যে আপনার কিছুদিন আগে একটি তোতা পাখি মারা গিয়েছিল, আপনি কি সেই মহিলাটি? উত্তরী মহিলাটি না জানায়। তখন বাসার বাইরে অনেক বরফ পড়ছে। ততক্ষণে বৃদ্ধ মহিলার দেওয়ার ঠিকানায় ফ্রাঙ্কস তার গাড়িটি নিয়ে চলে আসে। এখানে এসে সে দেখতে পায় সে বৃদ্ধ মহিলাটি দ্য বাগ ব্রাদার্স নামক কোম্পানিকেও ফোন দিয়েছে। ফ্রাঙ্কস কিছুটা রাগান্বিত হলেও সে বাসার নিচে এসে সে বৃদ্ধ মহিলাকে ফোন করে, আমি ফ্রাঙ্কস এসেছি আপনার সমস্যার জন্য, আপনার বাসার দরজাটি একটু খুলে দিন। সে বৃদ্ধ মহিলা বলতে থাকে যে না, আমি তো কাউকে ফোন দিই নাই। তখন ফ্রাঙ্ক আরো রাগান্বিত হয়ে যায়, সে বলতে থাকে দ্রুত গেট খোলার জন্য। বৃদ্ধ মহিলাটি কি মনে করে গেটটি খুলে দেয়। ফ্রাঙ্ক উপরে আসার সময় লক্ষ্য করে ভেন্টিলেশন দিয়ে নালা জাতীয় চিপচিপে পদার্থ কি যেন একটা বেরিয়ে পড়ছে। সে বৃদ্ধ মহিলার অ্যাপার্টমেন্টের সামনে এসে কলিং বেল বাজায়। যথারীতি বৃদ্ধ মহিলাটি গেট খোলে। ফ্রাঙ্ক তখন দ্য ব্রাক ব্রাদার্সের কথা বলে, আসলে তারা ভালো কাজ করে না, তারা টাকা পয়সাও বেশি নেয়, আমি আপনাদের কাছ থেকে কম টাকা নেবো, ভালো সার্ভিস দিব। তখন বৃদ্ধ মহিলাটাকে জিজ্ঞেস করে আপনি কি জন্য এসেছেন। ফ্রাঙ্ক বলে যে আপনার বাসায় যে শব্দ হচ্ছে সেজন্য। তখনই আবার সে শব্দটি হয়। বৃদ্ধ মহিলাটা বলতে থাকে যে আমার বাসায় শব্দ হচ্ছে। ফ্রাঙ্কস তখন তার বাসায় প্রবেশ করার পর বৃদ্ধ মহিলাটি দেখায় যে ওই ঘর থেকে শব্দটি আসতেছে। ফ্রাঙ্কও সে আস্তে আস্তে সে ঘরের দিকে যায়, গেটটা খুলে সে ঘরের ভিতর প্রবেশ করে। ঘরটি অন্ধকার, সেখানে তার টর্চ লাইট দিয়ে দেখতে পারে কিছু রক্তের দাগ। সে তার টর্চ লাইট দিয়ে ভেন্টিলেশনের মধ্যে দেখার চেষ্টা করে। সেখানে সে দেখতে পারে দ্য বাগ ব্রাদার্সের একজন সদস্যকে, তার উপর কেউ আক্রমণ করে তাকে আধমরা করে ওখানে রেখে দিয়েছে। এটা দেখে ফ্রাঙ্কস ভয় পেয়ে পিছনে তাকাতে তার উপরও আক্রমণ করে সে জিনিসটি। ফ্রাঙ্কও চিৎকার করতে থাকে। সে বৃদ্ধ মহিলাটি পাশের রুমে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। আসলে বৃদ্ধ মহিলাটির কিছুই মনে থাকে না, 5 মিনিট আগের কথাও মনে থাকে না, বয়স হয়ে গেলে যেটা হয়। ফ্রাঙ্ক কোনো মতে ঘরের বাইরে আসতে চাইলে সে বিশালাকার বস্তুটি ফ্রাঙ্ককে মেরে আবার সে ঘরের ভিতরে নিয়ে যায়। অপরদিকে বৃদ্ধ মহিলাটির চোখ যায় টিভির দিকে চোখ পড়া মাত্র সে সবকিছু আবার ভুলে যায়। সে সবকিছু ভুলে আবার সে উল বুনতে শুরু করে টিভির সামনে বসে। অন্যদিকে সে বিশালাকার বস্তুটি ফ্রাঙ্ককে মেরে টানতে টানতে আবার সে ভেন্টিলেশনের ভিতরে নিয়ে যায়। সে বস্তুটি যখন ফ্রাঙ্ককে মেরে সে ভেন্টিলেশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন ভেন্টিলেশনের মধ্যে আবার শব্দ হতে থাকে। এটা শুনে সে বৃদ্ধ মহিলাটি টেলিফোন বুকটা বের করে আবার সেই বাগমারা টিমকে ফোন দিচ্ছিল, যারা ইঁদুর তেলাপোকা মেরে থাকে। সেখানে ফোন দিয়ে জানাচ্ছিল তার বাসায় শব্দ হচ্ছে। তারপর আমাদেরকে দেখানো হয় চলমান ঘটনার ঠিক 4 দিন পূর্বের। আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, আর সেটি সোজা উড়ে এসে একটি জানলা ভেঙে একটি খেলনা বিল্ডিং এর ভিতরে পড়ে। সেখানে একটি ডিম্বাকৃতি বস্তুর ভিতর থেকে একটি মাকড়সা বেরিয়ে আসছে। তারপর সেই রুমে ভেন্টিলেশনের মধ্য দিয়ে আগমন ঘটে চার্লেটের। এ হচ্ছে চার্লেট। সে এই রুমটিতে এসেছে কিছু পুতুলের ছবি তোলার জন্য, যেগুলো সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। তারপর হঠাৎই তার হাতে সেই মাকড়সাটাকে দেখতে পায়। তখনই সে রুমে কারো আসার শব্দ শুনে সে তার কাছে থাকা একটি ম্যাচ বক্স খালি করে দ্রুত সে মাকড়সাটিকে তার ম্যাচ বক্সে ভরে নেয়। শব্দ শুনেই তাড়াহুড়ো করে সে ভেন্টিলেশন দিয়ে এসে বেরিয়ে যায়। তার পরপরই সেখানে একটি বৃদ্ধ মহিলার আগমন ঘটে। সে দেখতে পায় তার জানলাটি ভাঙ্গা, আর তার পছন্দের ছোট্ট খেলনা বিল্ডিংটিও ফুটো হয়ে গেছে। অন্যদিকে চার্লেট ভেন্টিলেশনের ভিতর দিয়ে আস্তে আস্তে এগোতে থাকে। সে তার নানির রুমের সামনে এসে দেখে তার নানি উল বুনছে। আসলে মুভি শুরুতে আমরা যে বৃদ্ধ মহিলাটিকে দেখেছিলাম সে হচ্ছে চার্লেটের নানি। তাদের একটি পোষা বিড়াল ও একটি পোষা তোতা পাখি রয়েছে। চার্লেট সে ভেন্টিলেশন দিয়ে সামনে আরো এগোতে থাকে। সেখানে একটি রুমে ইথানকে দেখতে পায়। সে এই অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে। আসলে সে একজন বিজ্ঞানী, বিভিন্ন মাছ পশু পাখি এগুলো নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করে আর কি। ভেন্টিলেশনের মধ্যে দিয়ে চার্লেট কিছুটা এগোতে দেখতে পায় তার সৎ পিতা ইরিকের সাথে সে বৃদ্ধ মহিলাটি কথা বলছে। আসলে সে বৃদ্ধ মহিলাটি ইরিকের কাছে অভিযোগ জানাচ্ছে তার রুমের যে জানলাটি ভেঙেছে আর খেলনা অ্যাপার্টমেন্টটি তার মেয়ে এরিকে এই কাজ করেছে। অন্যদিকে চার্লেট আস্তে আস্তে ভেন্টিলেশন দিয়ে তার রুমে চলে আসে। আসার পর তার কাচের জারটি ফাঁকা করে সে মাকড়সাটিকে এসে জারের ভিতরে রাখে। এদিকে তার পিতাও চলে আসে। পিতা এসে তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার আন্টির রুমে গিয়েছিলে কিনা। চার্লেটও জানায় না, আমি ওইদিকে যাইনি, আমি তো সারাদিন আমার রুমেই ছিলাম। আসলে সে বৃদ্ধ মহিলাটি হচ্ছে চার্লেটের নানির আপন বোন। এই পুরো অ্যাপার্টমেন্টটাই হচ্ছে চার্লেটের নানির বোনের। আর এরিক হচ্ছে এই বিল্ডিং এর সুপারভাইজার। এরিক এই সুপারভাইজার ছাড়াও তার একটি শখ হচ্ছে কমিক বুক লেখা, অর্থাৎ তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য সে দিন রাত কাজ করে চলছে। অন্যদিকে চার্লেট সেই মাকড়সাটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। আসলে চার্লেটের পিতা সারাদিন কাজে ব্যস্ত থাকে, তেমনি তার মাও তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বাইরের একটি কোম্পানিতে কাজ করে, যেখানে তার ওভারটাইম করতে হয় প্রায়। তাই চার্লেট ও চার্লেটের ছোট ভাই প্রায় একা থাকে। তো চার্লেট সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার সময় একটি তেলাপোকা দেখতে পায়। সেটি ধরে সোজা জারের ভিতরে দিয়ে দেয় মাকড়সাটিকে খাওয়ানোর জন্য, আর সেই মাকড়সাটির নাম রাখে সে স্টিং। অন্যদিকে চার্লেটের পিতা ইরিককে দেখতে পায় সে অন্য একটি অ্যাপার্টমেন্টে আসছে
প্লাম্বারে কাজ করার জন্য। এই মহিলাটি স্বামী সন্তান কেউ নেই। রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্টে তাদের সবাই মৃত্যু ঘটে। চার্লেট রাতে স্টিংকে খাওয়ানোর সময় লক্ষ্য করে স্টিং হুইসেল দিতে পারে, অর্থাৎ সে মাকড়সা স্টিংটি বাঁশি বাজাতে পারে। এটা দেখে চার্লেট খুব খুশি হয় আর স্টিংকে বলে, বাঁশি হচ্ছে তোমার খাবার শব্দ, অর্থাৎ তোমার যখনই ক্ষুধা লাগবে তুমি বাঁশি বাজাবা, আমি বুঝে নেব তুমি ক্ষুধার্ত। অন্যদিকে তার পিতা বিল্ডিং এর সুপারভাইজার হয়, দিন রাত বিল্ডিং এর পিছনে সময় দেওয়া লাগে। সারাদিনে কাজকর্ম শেষ করে সে তার বাসায় আসে একটু রিল্যাক্সের জন্য। কিন্তু তখনই তার ওয়াইফ পেনিলোপ তার বাচ্চাটিকে তার হাতে তুলে দিয়ে সে বলে, আমি আম্মুকে ঘুম পাড়াতে যাচ্ছি। তাই বলে সে নিচের অ্যাপার্টমেন্টে চলে আসে। নিচে আমরা দেখতে পারি তারা দুই বোন একসাথে বসে টিভি দেখছে। পেনিলোপ তার মাকে নিয়ে যায় ঘুম পাড়ানোর জন্য। এই সেই বৃদ্ধ মহিলাটি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এমনকি সে তার মেয়েকেও চিনতে পারে না। সে বলে, আমার মেয়ে আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। ওই দিন রাতে চার্লেট তার পিতার কাছে আসে। তার বাবা ইরিক কমিক্স বুকের জন্য ছবি আঁকাচ্ছিল। চার্লেটও তার বাবার কাছ থেকে এসব জিনিস শিখেছে, সেও একজন ভালো আর্টিস্ট। তাই তারা দুজন মিলে একসাথে কমিক্স বুকের ছবিটা আঁকানোর চেষ্টা করে। এরিক চার্লেটের সৎ পিতা হলেও তাদের ভিতরে সম্পর্ক খুবই ভালো। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর স্টিং মানে মাকড়সাটি জারটি নিজে নিজেই খুলে ফেলে। তারপর সে ভেন্টিলেশন দিয়ে সোজা চলে যায় তার আন্টির রুমে। সেখানে তার আন্টি প্যারটের সামনে সোফায় ঘুমিয়ে গেছিল আর সে মাকড়সাটি ভেন্টিলেশন দিয়ে সেই রুমে প্রবেশ করে। এরপর পরদিন সকালে সবাই ব্রেকফাস্ট শেষে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। চার্লেটের মা পেনিলোপ সে তার কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। চার্লেটের পিতা ইরিক সে তার কমিক্স বুক নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ আন্টি কি যেন দেখে চিৎকার করে ওঠে। তার প্যারটটিকে কে যেন নৃশংসভাবে মেরে ফেলেছে। সেই চিৎকার শুনে সবাই আন্টির রুমে চলে আসে। এসে দেখে প্যারটের অবস্থা একদম নাজেহাল। আন্টি ইরিককে বলে দ্রুত ইঁদুর মারা লোকদের খবর দিতে। আমরা আবার সেই ফ্রাঙ্ককে দেখতে পাই, যাকে আমরা দেখেছিলাম মুভির শুরুতেই। ফ্রাঙ্ক এসে রুমটা পর্যবেক্ষণ করতে থাকে আর বেশ অবাক হয়। আন্টি বলতে থাকে এটা মনে হয় ইঁদুরের কাজ। ফ্রাঙ্কও বলে ওঠে এটা কোনো ইঁদুরের কাজ না, আসলে যে জিনিসটি এই প্যারটটাকে হত্যা করেছে সে ভিতর থেকে তাকে খেয়েছে, অর্থাৎ তাকে আগে প্যারালাইসিস করছে, তারপরে তাকে ভিতর থেকে খাওয়া শুরু করেছে। ফ্রাঙ্ক ভেন্টিলেশনে একটি রক্তের দাগ লেগে থাকতে দেখে সেখানে স্মোক বোম ফেলে দেয়, যেটি ইঁদুর, তেলাপোকা বা বিষাক্ত কোনো বস্তু থাকলে সেটিকে মেরে ফেলবে। অপরদিকে চার্লেট তার সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করার সময় একটি বিড়ালের আওয়াজ শুনতে পায়। তার পাশে থাকা জারটি থেকে মাকড়সা সেম বিড়ালের আওয়াজই করতে থাকে। এটা দেখে চার্লেট একটি পাখির আওয়াজ তাকে শোনায়। ঠিক একইভাবে সে মাকড়সাটি পাখির আওয়াজ করে। এটা দেখে চার্লেট ব্যাপক খুশি হয়। আসলে সে ভাবছে তার পোষা মাকড়সাটি মিমিক করতে পারে, তাই সে খুশি হয়ে তাকে অনেকগুলো তেলাপোকা খেতে দেয়। তখন হঠাৎই তার টেবিলের উপরে একটি ন্যাপথল গড়িয়ে এসে পড়ে, যেটি জারের কাছে আসা মাত্রই জারটি কাঁপতে থাকে। এটা দেখা মাত্র চার্লেট সে ন্যাপথলটিকে সরিয়ে ফেলে। সে পুনরায় সে ন্যাপথলটিকে নিয়ে জারে লেগে থাকা তার নালাটিতে স্পর্শ করে। করা মাত্রই সে জিনিসটি পুড়ে ওঠে। মাকড়সাটি এত জোরে নড়ে ওঠে যে জারটি নিচে পড়ে ভেঙেই যাচ্ছিল, কিন্তু সময় মতো চার্লেট সে জারটিকে ধরে ফেলে। চার্লেট খেয়াল করে তার মাকড়সাটি অনেক বড় হয়ে গেছে, কিন্তু স্বাভাবিকভাবে এত বড় হবার কথা না। সে বিভিন্ন ধরনের মাকড়সা নিয়ে রিসার্চ করতে থাকে, গুগলে সার্চ করতে থাকে। আসলে তার কাছে যে মাকড়সাটি রয়েছে সেটা কোনো প্রজাতির সাথেই মিল খাচ্ছে না। অন্যদিকে ফ্র্যাঙ্ক পুরো বিল্ডিংটিকে স্প্রে করতে থাকে। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কর্নার, কোনো জায়গায় সে বাদ রাখে নাই। সে চার্লেটের রুমে আসে। রুমে আসার পর সে ভেন্টিলেশন দিয়ে দেখতে থাকে কোথাও কিছু আছে কিনা। চার্লেটও তখন তার রুমে চলে আসে আর ফ্রাঙ্ককে বলতে থাকে এই রুমে স্প্রে করা যাবে না। ফ্রাঙ্কও কৌতূহলবশত জিজ্ঞাসা করে কেন। চার্লেটও বলে তার একটি পোষা প্রাণী আছে, স্প্রে করলে তার সে প্রাণীটি মারা যাবে। ফ্রাঙ্কের আরও কৌতূহল বাড়তে থাকে, এমন কি পোষা প্রাণী যে তার স্প্রেতে মরা যাবে। সে কৌতূহলবশত তার পোষা প্রাণীটি দেখতে চায়। চার্লেটও তার জার বের করে। ফ্রাঙ্ক দেখা মাত্র সে পোষা প্রাণীটি বিকট একটা আওয়াজ দিয়ে জারের উপর দিয়ে তার উপর আক্রমণ করে। এটা দেখে ফ্রাঙ্ক চার্লেটের কথা মাত্র সেই রুমে আর স্প্রে করে না। অন্যদিকে আন্টি ফ্রাঙ্কের বিল দেখে বলে সে মাত্র অর্ধেক টাকা দিবে, এত টাকা সে দিতে পারবে না। যার ফলে ফ্রাঙ্ক ও আন্টির ভিতরে কিছুটা বাকবিতণ্ডা হয়। পরদিন রাতে চার্লেট মাকড়সাটিকে খাবার খাওয়ানোর পর সে ঘুমিয়ে পড়ে। বাসার সবাই ঘুমিয়ে পড়ার পর সে মাকড়সাটি নিজে নিজেই সে জার থেকে আবার বেরিয়ে আসে। বেরিয়ে সে ভেন্টিলেশনের মধ্য দিয়ে পাশের ফ্ল্যাটে চলে যায়। সেই ফ্ল্যাটে সে মহিলাটি ছিল যার স্বামী ছেলে মেয়ে কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। সে মহিলাটির একটি পোষা কুকুর ছিল। সে টিভি দেখতে দেখতে সেখানেই ঘুমিয়ে পড়ে। কুকুরটি ভেন্টিলেশনের দিকে তাকিয়ে বারবার ঘেউ ঘেউ করতে থাকে। এতে মহিলাটির ঘুম ভেঙে যায় এবং প্রচণ্ড মাথা ব্যথা করতে থাকে। তাই সে রাগ করে কুকুরটিকে ঘরের বাইরেই বের করে দেয়। আর সে উঠে আসে রান্নাঘরের দিকে। সে সেখানে এসে কিছু ডিপ্রেশনের ওষুধ নিতে থাকে। ওষুধ নেবার পর সে তার স্বামী ছেলে মেয়ের ছবিটির দিকে তাকিয়ে থাকে। আসলে সে তাদেরকে খুবই মিস করছিল। তখনই ছবির ফ্রেমের পিছন থেকে সে মাকড়সাটি এসে সে মহিলার উপর আক্রমণ করে। আক্রমণের ফলে মহিলাটি ভয় পেয়ে পিছনে পড়ে যায়, যার ফলে তার মাথা ফেটে যায়। মহিলাটি তখন নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে চলে আসে। সে আয়নার সামনে তার ক্ষতস্থানটি দেখতে থাকে। আচমকা তার মাথা ঘুরে ওঠে, যার ফলে সে পিছনের দিকে আবার পড়ে যায়। এবার সরাসরি পড়ে বাথটাবের উপরে, যার ফলে তার ঘাড়ে একটি মেজর ইনজুরি আসে। আর মাকড়সা বিষের কারণে সে সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে গেছিল। মহিলাটির তখনও জ্ঞান ছিল। সে তখনই দেখে তার পাশে এসে মাকড়সাটি এসে দাঁড়িয়ে আছে। মাকড়সাটি তারপর তার শরীর বেয়ে তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে। তারপর আস্তে আস্তে তার পেটের ভিতরে যে পেট কেটে সে মাকড়সাটি বেরিয়ে আসে।
পরদিন সকালে চার্লেট ও তার ফ্যামিলি সবাই একসাথে ব্রেকফাস্ট করছিল। ব্রেকফাস্ট শেষে চার্লেট ইথানের ফ্ল্যাটে আসে। সে এসে জানায় তার কিছু জরুরি কথা আছে তার সাথে। ইথানকে চার্লেট তার মাকড়সাটিকে দেখায়। সে আসলে তার কাছে এসেছিল তার ফিশ ট্যাঙ্কটা নেওয়ার জন্য। মাকড়সাটি দিন দিন যেভাবে বড় হচ্ছে তার জন্য আসলে জারটা অনেক ছোট হয়ে যাচ্ছে। চার্লেট ইথানকে দেখায় সে মাকড়সাটিকে কিভাবে খাওয়ায়। তার সাথে ইথানকে এটাও জানায় যে মাকড়সাটিকে যতই খাওয়ানো হচ্ছে সে দিন দিন ততই বড় হচ্ছে। সে জানায় মাকড়সাটি তার কাছে 3 দিন ধরে আছে, আর এই 3 দিনে সে এত ছোট থেকে এত বড় হয়ে গেছে। এমনকি সে তার মাকড়সাটি মিমিকও করতে পারে। ইথান জানায় যে মাকড়সার কোনো ভোকাল কর্ড নেই, যার ফলে তারা কোনো শব্দ করতে পারে না। আসলে মাকড়সাটি বাঁশি বাজাতে পারে, বিড়াল আওয়াজ করতে পারে, পাখির আওয়াজ করতে পারে, সেটাও ইথানকে সে চার্লেট শোনায়। তো ইথানও বেশ এক্সাইটেড হয়ে যায়। সে জানায় যে এটা খুব রিস্কি, তুমি একা একা এটা করতে পারবে না। এর অনেক মাকড়সার বিষ থাকতে পারে, যার ফলে তোমার অনেক খুব বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। তার চেয়ে বরং তুমি এখন চলে যাও, আমি মাকড়সাটিকে ফিশ ট্যাঙ্কে শিফট করে তারপরে আমি ফিশ ট্যাঙ্কটি নিয়ে তোমার কাছে আসতেছি। তাই তার কথা মতো চার্লেট সেখান থেকে চলে আসে। অন্যদিকে চার্লেটের বাবা চার্লেটের মায়ের সাথে কথা বলছিল। হঠাৎ করে ভেন্টিলেশনে একটা শব্দ শুনতে পায়, আর সে শব্দটি শুনে সে ভেন্টিলেশনের কাছে যায় আসলে কিসের শব্দ সেটা দেখার জন্য। সে সেখানে কোনো কিছুই দেখতে পারে না, কিন্তু হঠাৎ করে কি যেন একটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পড়ে যায়। তারপরে সে দেখে সেখানে সেই মহিলার কুকুরটি ঘেউ ঘেউ করছে। তারপর সে কুকুরটি নিয়ে সে মহিলার ফ্ল্যাটের সামনে চলে আসে আর বেল বাজাতে থাকে। অনেকক্ষণ ধরে বেল বাজানোর পর কেউ যখন দরজা না খোলে তখন সে তার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজাটি খুলে ফেলে। সে যেহেতু বিল্ডিংয়ের সুপারভাইজার, তার কাছে এক্সট্রা চাবি ছিল সকল ফ্ল্যাটেরই। সে তখন রুমের ভিতরে ঢুকে দেখতে পারে সে মহিলাটি নিথর দেহ পড়ে আছে। বিধ্বস্তকর একটি পরিস্থিতি। যথারীতি নিয়ম অনুযায়ী পুলিশে খবর দেওয়া হয়, পুলিশও আসে, সেই লাশটি নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। আর স্বাভাবিকভাবে পুলিশ ইরিককে কিছু প্রশ্ন করে, তারপর সেখান থেকে সে পুলিশ চলে যায়। অন্যদিকে ইথান ফ্রাঙ্ককে ডাক দেয় তার রুমে আসার পর ইথান ফ্রাঙ্ককে সবকিছু খুলে বলে যে তার মেয়ে এসব করছে। ইরিক তো মাকড়সাটি দেখে একদম ভয় পেয়ে যায়। সবকিছু শোনার পর ইরিক বাসায় চলে আসে। বাসায় এসে তার ওয়াইফকে বলতে থাকে সবকিছু। অন্যদিকে চার্লেটও বুঝতে পারে তার পোষা মাকড়সাটি সম্পর্কে সবকিছু জেনে গেছে তার পিতামাতা। ইরিকের সাথে তার একটু বাকবিতণ্ড হয়। সে আসলে মাকড়সাটি রাখতে চায়, পুষতে চায়, কিন্তু ইরিক ও তার স্ত্রী এতে তার সম্মতি দেয় না। ফলে চার্লেটের সাথে তাদের কথা কাটাকাটি হয়, আর চার্লেট সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আসলে ইথানের উদ্দেশ্য ছিল সে মাকড়সাটি সে নিজেই অ্যানালাইসিস করবে, মাকড়সার উপর গবেষণা চালাবে, যার ফলে সে মাকড়সাটিকে একটি ইঁদুর খেতে দেয়। শুধু ইঁদুরই না, তার কাছে থাকা সকল পোষা প্রাণী সে মাকড়সাটিকে খাওয়াতে থাকে। সে আসলে দেখতে যাচ্ছিল এটা কোন প্রজাতির মাকড়সা, এত দ্রুত কিভাবে বাড়ে, তার ভোকাল কর্ড বা কিভাবে হলো। সে সম্পূর্ণভাবে নতুন একটা স্পিস সম্পর্কে ধারণা নিয়ে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করছিল। আর এটাই ছিল ইথানের জীবনের সবচেয়ে বড় ভুল। ওই দিন রাতে ইথান ঘুমিয়ে গেলে আমরা দেখতে পাই তার যত এক্সপেরিমেন্টের জীবজন্তু ছিল সেগুলো সে ওই মাকড়সাটিকে খাওয়াইয়েছে, আর এত বড় হয়ে গেছে যে সেটি তার সেই ফিশ ট্যাঙ্কটি ভেঙে বেরিয়ে আসছে। ওই রাতে ইরিকের স্ত্রী তার মাকে আসায় ঘুম পাড়ানোর জন্য। সেখানে সেই আন্টিও আসে। ইরিকের হাতে টাকা পয়সা কম থাকে, সেও অত বড় লোক না, যার কারণে আন্টি ইরিকের স্ত্রী পেনিলোপকে বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে থাকে যে তুমি আরেকটা বিয়ে করো। অন্যদিকে ইরিক কাজ করার সময় সেখানেও সে আন্টি চলে আসে। সে আন্টি বিভিন্ন খোঁটা দেওয়া ইরিক তার ভিতরে কথা কাটাকাটি হয়। আসলে আন্টির স্বভাবটি হচ্ছে খাসটে প্রকৃতির, ওর ভিতরে শুধু গন্ডগোল বাঁধায়। রাতে আন্টি ড্রিঙ্ক করছিল আর তার বোন বৃদ্ধ মহিলাটি সে উলবুন ছিল। তখন আন্টি বাইরে থেকে তার পোষা বিড়ালের মেয়াও মেয়াও শব্দ শুনতে পায়। সেটি শুনে সে করিডোরে চলে আসে। করিডোরে আসার পর বিড়ালটি খুঁজতে খুঁজতে সে খেয়াল করে ভেন্টিলেশনের দরজাটি খোলা, আর তার ভিতর থেকে মেয়াও মেয়াও শব্দ আসছে। তাই সে মাথা নিচু করে টর্চলাইট দিয়ে সে তার বিড়ালকে ডাকতে থাকে, কিন্তু তার ভিতরে টর্চলাইট দিয়ে দেখে কিছুই নেই। হঠাৎ করে তার টর্চলাইটটি একটু সমস্যা দেখা দেয়, যার ফলে টর্চলাইটটি অফ হয়ে যায়। আন্টির কাছে থাকা ম্যাচ লাইটটি জ্বালানোর সাথে সাথেই দেখতে পারে তার সামনে সে বিশাল মাকড়সাটি তার উপর আক্রমণ করে দেয়, আর তাকে এক ঝটকায় সে করিডোরের ভিতরে নিয়ে যায়। মাকড়সাটি আসলে তাকে খায় না, তাকে জাল বুনে রেখে দেয় পরে খাবার জন্য। পরদিন সকালে ইরিক টিভি ঠিক করছিল, এমনিতে তার কাছে টাকা নাই। অন্যদিকে কথায় কথায় আন্টির খোঁটা আর তার স্ত্রীর সাথে দু এক কথায় তার সাথে ঝগড়া বেঁধে যায়। ঝগড়ার এক পর্যায়ে ইরিক তার রাগ কন্ট্রোল না করতে পারে এক ঘুষিতে সে টিভিটি নষ্ট করে ফেলে। চার্লেট সেই ঝগড়ার ভিতরে থাকতে না চেয়ে সে তার ছোট ভাইকে নিয়ে তার ঘরে চলে যায়। সেখানে তার ছোট ভাইকে শুয়ে দিয়ে কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনতে থাকে। আর অন্যদিকে দুইজনের ভিতরে ঝগড়া চলছে, কিন্তু চার্লেট খেয়াল করে না তার মাথার উপরেই রয়েছে সে বিশাল বড় আকৃতি মাকড়সাটি। হঠাৎই ইরিকের স্ত্রী খেয়াল করে তাদের মাথার উপরে বিশাল একটি মাকড়সা, আর সেটা দেখে সে জোরে চিৎকার করে ওঠে। ইরিক পিছনে ফিরে কিছু বুঝে উঠবার আগে মাকড়সাটি তার উপর আক্রমণ করে তাকে প্যারালাইসিস করে ফেলে, সাথে তার স্ত্রীকেও। ইরিকের সামনে দিয়ে তার স্ত্রীকে টেনে নিয়ে যায় সে মাকড়সাটি। অন্যদিকে ইরিক তার মেয়েকে ডাকার চেষ্টা করে, কিন্তু তার কানে তো হেডফোন রয়েছে, সে কিছুই শুনতে পায় না। এদিকে আস্তে আস্তে মাকড়সাটি ইরিককে টেনে নিয়ে যেতে থাকে সে ভেন্টিলেশনের দিকে। হঠাৎই চার্লেট খেয়াল করে সে কুকুরটি বারবার ঘেউ ঘেউ করছে। কুকুরটির খিদা লাগছে ভেবে চার্লেট হেডফোন সহ পাশের কিচেন থেকে কুকুরটির জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তখন তার পিতাও সেই রুমেই ছিল, তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা সে খেয়াল করে না। কুকুরটিকে খাবার দেওয়ার পর সে তার জায়গায় আবার বসে পড়ে আর ফুল ভলিউম দিয়ে গান শুনতে থাকে। চার্লেট খেয়াল করে কুকুরটি খাচ্ছে না, বরং ঘেউ ঘেউ করেই যাচ্ছে।
চার্লেট তখন তার হেডফোনটি খুলে ফেলে। সে রুমের বাইরে এসে তার আব্বু আম্মুকে ডাকতে থাকে, কিন্তু রুমে কারো কোনো সাড়া শব্দ নেই। সে লক্ষ্য করে ভেন্টিলেশনটি খোলা। এতে তার সন্দেহ কেমন জানি বাড়তে থাকে। সে সোজা ভেন্টিলেশনের সামনে এসে দেখতে থাকে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। ততক্ষণে মাকড়সাটি তার পিতাকে নিয়েই গিয়েছে। আসলে মাকড়সাটি তার খাবারগুলো শিকার করে জালে জীবন্ত জড়িয়ে রাখছে। মাকড়সা মৃত বস্তু খায় না, অর্থাৎ যখন যে শিকারটি সে খায় সেটা জীবিতই থাকে। চার্লেটে মা, বাবা, আন্টি সবাই জীবিতই ছিল। চার্লেটে বুঝতে বাকি থাকে না। সে দ্রুত গেট খোলার চেষ্টা করে, জানলাও খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না, সবগুলো লক থাকে। কুকুরে আবার ঘেউ ঘেউ শব্দ শুনে চার্লেট সোজা ভেন্টিলেশনের সামনে এসে দেখতে থাকে। এবার তার দিকে সেই মাকড়সাটি দ্রুত এগিয়ে আসছিল। তাই পাশে থাকা ওয়ার্ডরোব দিয়ে সে ভেন্টিলেশনটি সে দ্রুত অফ করে দেয় আর ভয়ে এক কোণে বসে কাঁদতে থাকে। কিন্তু পাশের ভেন্টিলেশন দিয়ে সে মাকড়সাটি তার ঘরে প্রবেশ করে। তার ভাইয়ের কান্নার শব্দ শুনে সে দ্রুত ভাইয়ের রুমে আসে। এসে দেখে তার ছোট ভাইটি নেই, তাকেও নিয়ে গেছে সে মাকড়সাটি পাশের ভেন্টিলেশন দিয়ে। এবার চার্লেট রাগে ক্ষোভে নিজেকে প্রস্তুত করতে থাকে। সে জানে মাকড়সাটির উইক পয়েন্ট হচ্ছে ন্যাপথলিন, তাই সে ন্যাপথলিন গুঁড়ো করে একটি পানির ভিতরে মিশিয়ে সে পানিটিকে তার খেলনা একটি পিস্তলের ভিতরে ঢুকিয়ে দেয়, যেটা থেকে পানি স্প্রে হয়। আর সেই পিস্তলটিতে একটি টর্চ লাইট পেঁচিয়ে সে সোজা চলে আসে সে ভেন্টিলেশনের সামনে, আর সেই ভেন্টিলেশন দিয়ে সে সোজা প্রবেশ করে। চার্লেট ভেন্টিলেশনের মধ্য দিয়ে সামান্য এগোতেই দেখে সে আন্টির মৃত বিড়াল। সে বিড়ালটিও মাকড়সার আক্রমণের শিকার হয়েছে, তাকে প্যারালাইসিস করে জীবন্ত খেয়েছে মাকড়সাটি। চার্লেট এটা দেখে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে সামনে এগোতে থাকে। অন্যদিকে চার্লেটের পিতার জ্ঞান ফিরে। সে দেখতে পায় তার সামনে সে আন্টিও ঝুলে আছে। তারও ওই মুহূর্তে জ্ঞান ফেরে, কিন্তু নিচ থেকে তখনই সে মাকড়সাটি এসে সে আন্টিকে নিয়ে যায় খাবার জন্য। চার্লেটের পিতা ইরিকের চিৎকার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এদিকে চার্লেট ভেন্টিলেশন দিয়ে এগোতে এগোতে ইথানের রুমে চলে আসে। সেখানে এসে ইথানকে ডাকতে থাকে, কোথাও ইথানকে খুঁজে পায় না। কিন্তু হঠাৎই তার চোখ উপরে যায়। রুমের ছাদে ইথানকে প্যারালাইসিস করে ঝুলিয়ে রেখেছে সে মাকড়সাটি। এটা দেখে চার্লেট আরো ভয় পায়। ভয় পেয়ে সে দ্রুত আবার সে ভেন্টিলেশনের মধ্যে চলে যায়। এবার আস্তে আস্তে সে তার নানির রুমে চলে আসে। তার নানিকে দেখে সে ব্যাপক খুশি হয়। সে টেলিফোন চেক করে, টেলিফোন লাইন হঠাৎ ডেড হয়ে পড়েছে। সে নানিকে জিজ্ঞাসা করে সে এমন কিছু দেখেছে কিনা। নানি বলে যে আমি একটা কুকুরের মতো দেখছি যে আমার চারিপাশে দৌড়দৌড়ি করছিল, কিন্তু সে আমার কাছে আসেনি। এটা শোনার পর চার্লেট নানির কাপড়ের ঘ্রাণ নেয়। সেখানে রয়েছে ন্যাপথলিনের গন্ধ, যার কারণে মাকড়সাটি তাকে আক্রমণ করে নাই। নানির বাসা থেকে আরো কিছু ন্যাপথলিন নিয়ে সেটা ব্লেন্ডারে গুঁড়ো করে পানি মিশিয়ে সে আবার প্রস্তুত হয়ে নেয়। এবার ন্যাপথলিনে পানি সহ বোতল সে নিজের গায়ে ঢেলে নেয়। তারপর নানিকে বলে যে টেলিফোন লাইন আসা মাত্র পুলিশকে ফোন দিতে, আর এই কাপড়টা গায়ে থেকে যেন না খুলে। এটা বলে সে নানির রুম থেকে দরজা দিয়ে বেরিয়ে আসে। সে শব্দ শুনে চার্লেট ছোট একটি ভেন্টিলেশন খুলে টর্চ লাইট জ্বালাতেই দেখে তার পিতাকে। সে এই ছোট ভেন্টিলেশন দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু এই ভেন্টিলেশনটা ছিল খাড়া। চার্লেট তার পিতাকে জীবিত দেখে সে আশা ফিরে পায়। সে ন্যাপথলিন মিশ্রিত একটি পানির বোতল সে তার পিতার গায়ে ঢেলে দেয়, যার ফলে সে মাকড়সার জালগুলো পুড়তে শুরু করে আর তার পিতা সে জাল থেকে ছাড়া পায়। অন্যদিকে নানির কাছে তখন একটি ফোন আসে, আর ফোনটি অন্য কেউ নাই, ফ্রাঙ্কই করেছে, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ফ্রাঙ্ক আবার সে নানিকে বলে গেট খোলার জন্য। নানিও গেট খুলে দেয়। সে উপরে চলে আসে নানির কাছে। আসার পর জিজ্ঞাসা করে যে আপনার পাশে শব্দ হচ্ছিল, আপনি আমাকে ফোন দিয়েছিলেন। আর তার পরের কাহিনী আমরা শুরুতেই দেখে নিয়েছি। এদিকে চার্লেট ও চার্লেটের পিতা ছাড়া পাওয়ার পর তারা ওই ভেন্টিলেশন দিয়ে বের হবার চেষ্টা করে, কিন্তু হঠাৎ উপর থেকে কিসের যেন একটা শব্দ হয়। চার্লেট তার টর্চ লাইট দিয়ে উপরে ধরে। টর্চ লাইটের আলো উপরে পড়তেই তারা দেখে সে মাকড়সাটি তাদের উপর আক্রমণাত্মকভাবে তেড়ে আসছে। এটা দেখার পর তারা দুজনই ভয়ে সোজা নিচে ডাস্টবিনের ভিতর পড়ে যায়। তাদের পিছন পিছন সে মাকড়সাটিও চলে আসে। এবার সে মাকড়সাটি সোজা টার্গেট করে চার্লেটের উপর। চার্লেটকে যখন আক্রমণ করতেই যাবে, তখনই চার্লেটের পিতা ন্যাপথলিন সহ পানির বোতলটি মাকড়সার দিকে ছুঁড়ে মারে, যার ফলে মাকড়সাটি পুড়তে শুরু করে। আর প্রাণ বাঁচানো ভয়ে মাকড়সাটি আবার সে ভেন্টিলেশন দিয়ে উপরে চলে যায়। আর তার পিতা নিচে থেকে এবার চিৎকার করতে থাকে যে এবার আয়, আমার ফ্যামিলির উপর আক্রমণ করবে এত বড় সাহস কার আছে, আয় এবার আমার সাথে লড়ে দেখ। নিচে দাঁড়ায় এসব বলে চিৎকার করতে থাকে আর কি। এরিক তার মেয়ের কাছে চলে আসে। চার্লেটকে বলতে থাকে আর কোনো সমস্যা নেই, বাবা চলে এসেছে, বাবা এবার সব সামলে নিবে। তখনই ভেন্টিলেশনের মধ্য দিয়ে এসে ফ্রাঙ্ক এসে পড়ে। মুভির শুরুতে আমরা যে সিনটি দেখেছিলাম তার পরের কাহিনী এখান থেকেই শুরু। এরিক ফ্রাঙ্ককে দেখে চিনতে পারে, কারণ সে আগেও একবার এসেছিল তাদের বাসায় কাজ করতে। ফ্রাঙ্ক এবার এরিকের গলা চেপে ধরে আর তাকে বলতে থাকে এখানে কি হচ্ছে, আসলে সে মাকড়সাটা কি। চার্লেট তখন ফ্রাঙ্ককে বলে যে সেদিন যে মাকড়সাটা দেখেছিল এটাই সেই মাকড়সা, আমার পোষা প্রাণী স্টিং। ফ্রাঙ্ক রেগে গিয়ে বলতে থাকে মানুষ কুকুর পোষে, ইঁদুর পোষে, বিড়াল পোষে, আরো কত কিছুই না পোষে, তুমি খরগোশও পুষতে পারতে, তুমি এটা কি পুষতে গেছো। তখন ফ্রাঙ্ক নিজেকে বাঁচানোর জন্য তার নেল গানটা নিয়ে প্রস্তুত হয়, আর অন্য একটি ভেন্টিলেশন দিয়ে আবার সে মাকড়সাটি প্রবেশ করে। প্রবেশ করা মাত্রই ফ্রাঙ্ক তার উপরে নেল গান দিয়ে শুট করতে থাকে, আর এমন পাগলের মতো শুট করতে থাকে যে তার একটি নেল গান সোজা যায় আঘাত হানে ফায়ার ওয়াটার পয়েন্টে, যার ফলে তাদের গায়ে ঝর্ণার মতো পানি পড়তে থাকে আর তাদের গায়ে লেগে থাকা ন্যাপথলিনের পানিও ধুয়ে যায়। এর পরপরই মাকড়সাটি তার জাল দিয়ে অ্যাটাক করে ফ্রাঙ্কের উপরে। তাকে একবারে টেনে নিয়ে যায় সে ভেন্টিলেশনের কাছে। সেখানে ফ্রাঙ্ককে নেবার পর তার পা দিয়ে এক আঘাতে তার মাথা একবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এটা দেখে চার্লেট ও চার্লেটের
পিতা এতটাই ভয় পেয়ে যায় তারা সোজা ঢুকে পড়ে একটি মেশিনের ভিতর। এই মেশিনের ভিতর আবর্জনা দিয়ে চাপা দিয়ে সে আবর্জনাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। সেখানে ঢুকে তারা দেখতে পারে চার্লেটের মা ও চার্লেটের ছোট ভাইটি সেখানে মাকড়সার জালে বোনা। তাদের কাছে থাকা শেষ ন্যাপথলিনের বোতলটি নিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করে। কিন্তু ততক্ষণে মাকড়সাটি সোজা চলে এসেছে মেশিনের সামনে এবং সে মেশিনের ভিতর ঢোকার চেষ্টা করে। মাকড়সাটি যখন মেশিনের ভিতরে চলে আসে তখন চার্লেটের পিতা সুইচটি চাপ দিয়ে সে মেশিনটা চালু করার চেষ্টা করে যাতে উপর থেকে চাপা খেয়ে মাকড়সাটি মারা যায়। কিন্তু মেশিনটির প্লাগ আনপ্লাগ থাকায় সেটা চালু হচ্ছিল না। তাই সে মেশিনের পিছনে থাকা একটি ফাঁকা দিয়ে তার হাতটি বের করে সে মেশিনটির প্লাগটা কারেন্টের সাথে সংযোগ দেওয়ার চেষ্টা করে। আর চার্লেটও ততক্ষণে তার পাশে পড়ে থাকা একটি স্টিলের দরজা দিয়ে সে মাকড়সাটিকে ঠেকানোর চেষ্টা করে। কিন্তু মাকড়সাটা এতটাই শক্তিশালী যে সে স্টিলের দরজাটিও ভেঙে ফেলে। ততক্ষণে চার্লেটের পিতা সে মেশিনটি কারেন্টের সাথে সংযোগ দিতে সক্ষম হয়, কিন্তু কারেন্টের শক খেয়ে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর মাকড়সাটিও যখন তাদের উপর আক্রমণ করতে যাবে তখনই চার্লেট তার সেই সুইচটি প্রেস করে, যার ফলে মেশিনটি চালু হয়ে যায় আর উপর থেকে একটি চাপা দিয়ে সে মাকড়সাটি সেখানেই মারা যায়। তারপর সে আবর্জনার সে স্তূপের পিছনে একটি দরজা দেয় তারা সেখান থেকে বেরিয়ে আসে। আসার পর চার্লেটের মা চার্লেটের পিতাকে সিপিআর দেওয়ার চেষ্টা করে, যেটি কাজেও দেয়। চার্লেটের পিতা ইরিকের জ্ঞান ফিরে আসে। তারপর চার্লেটও তার পিতার কাছে ক্ষমা চায়। সে আর কখনোই তার পিতামাতার অবাধ্য হবে না। মুভিটি ঠিক এখানেই শেষ হতে পারত, কিন্তু আপনাদের জন্য রয়েছে বিশাল একটি টুইস্ট। আমাদেরকে দেখানো হয় সে মাকড়সাটি অসংখ্য ডিম পেড়েছে, তার ভিতর থেকে একটি ডিম ফুটেও যায়। হয়তোবা আমাদের দর্শকের জন্য সামনে আসতে চলেছে স্টিং 2। আমরা সবাই সেই অপেক্ষায় রইলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের এই স্টিং মুভিটি? আমি চেয়েছি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করে জানাবেন। আর আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।